পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কল্যাণী, কতদিন হলো বিবাহিত জীবন বলো? দিদি, আমার 5 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমার ছোটবেলাটা আর 5টা সাধারণ পরিবারে যেরকমভাবে সবাই বড় হয় ওরকমভাবে আমি বড় হয়েছি। তারপরে স্কুল, কলেজ এবং কলেজের পরে আমার চাকরি। তো আমি যখন অফিসে যেতাম সেই যাতায়াতের পথে আমি একটা ছেলেকে দেখতাম, খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে যে একটা ভদ্রবাড়ির ছেলে, কিন্তু সে হুইল চেয়ারে বসা। তো আমার প্রথমে মনে এটাই এসেছিল যে আমি এই ছেলেটার ব্যাপারে আমাকে জানতে হবে, এবং রেগুলার তাকে দেখতে দেখতে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল কোথাও। আমি এইটাই সিদ্ধান্ত নিই যে আমি যদি বিয়ে করি তো আমার একেই বিয়ে করতে হবে। কিসে মনে হয়েছিল কল্যাণী তোমার? অ্যাকচুয়ালি ও বাই হিউম্যান, ও খুব ভালো একজন মানুষ। ওর যদি কোনো জীবনসঙ্গী দরকার হয় সেটা আমিই হতে পারি, আমি ওর সাথে সারাটা জীবন চলতে পারবো। তো ওই জন্য আমি ওকে বিয়ে করি। কিন্তু বিয়ে করার আগে বাড়িতে যখন এটা জানতে পেরে যায়, সেই সময় 5 বছর আগে বাবা মা রাজি হয়নি। আমার হাজব্যান্ড তখন বারণ করেছিল যে দেখো, তুমি যদি এখন বাড়ি ছাড়ো 5টা লোকে 5 রকমের কথা বলবে, তোমাকে কিন্তু সেইগুলো কিন্তু সহ্য করতে হবে। তুমি আগে সেই দিকে মেন্টালি স্ট্রং হও যে তুমি সেগুলো মানতে পারবে কিনা। তো আমি তখন সেটা মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, আমি মানতে পারবো। তো তারপরে ভরা চৈত্র মাসে বেরিয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বিয়ে হলো। তো আমি তখন আমাদের যে লোকালে যে গাইনোকোলজিস্ট আছে তার কাছে যাই। সে আমাকে বলে যে তুমি যদি মা হতে চাও তুমি কিন্তু নর্মাল ওয়েতে তুমি মা হতে পারবে না। ডক্টর অরিন্দম রথ, উনি আমাকে বলেন যে তুমি মা হতে পারবে, তোমার একটাই মাত্র ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আইভিএফ। এবং এই আইভিএফটাও দিদি খুব সহজ না, কিন্তু তাকে মানসিক দিক থেকে খুব স্ট্রং হতে হবে, কারণ একটা লং টাইম লাগে। তারপরে হচ্ছে হাজারো ইনজেকশন, 14 দিন রেগুলার পেটের মধ্যে ইনজেকশন নিতে হতো, এবং আইভিএফ হওয়ার পরে 14 দিন একদম বেড রেস্টে থাকতে হয়। তখন আমার পরিবারের লোক আমাকে খুব সাপোর্ট করেছিল, এবং 14 দিন পরে আমি যখন ব্লাড টেস্ট করি আমি জানতে পারি যে আমি কনসিভ করতে পেরেছি। পূজাদি এক সময় সঙ্গীত শিল্পী ছিলেন, হ্যাঁ। তারপরে এই চায়ের দোকান করার কথা ভাবলেন কিভাবে? হঠাৎ করে আমার হাজব্যান্ডের পা ভেঙে যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। তারপরে পা ভেঙে যাওয়ার পর থেকে 2বার অপারেশন হয়েছে। অপারেশন হয়ে যাওয়ার পরেও তখন কি ওনার কাজ বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আমার তখন কি মনে করলাম যে ও গানটা বাদ দিয়ে এই মুহূর্তে ওর পাশে আমার থাকা উচিত। তো সেই হিসাবে ও যখন বললো যে আমি ছোটোখাটো একটা বিজনেস এই মুহূর্তে আমি করতে চাই চায়ের দোকানের হিসাবে, তো সেই ছোট্ট দোকানটাকে নিয়েই আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। চায়ের দোকান কেন খুললেন? কি মনে হলো চায়ের দোকান খুললেন? আমি বেশি দূর যেতে পারবো না, তো ওই কাছে পিঠে আমি এই ধরনেরই একটা বিজনেস করি, ওই এলাকাতে বিজনেসটা ধরেছি, প্লাস ওর পাশে এসে দাঁড়িয়েছি, কারণ সংসারটা আমায় রক্ষা করতে হবে। তো কি আছে? চা ছাড়া অন্য কিছু রেখেছেন? শীতকালে চা, কফি, মালাই চা, ফ্লেভার চা এই সমস্ত থাকে। তো এর সঙ্গে কোল্ড কফি, লস্যি, এই গরমেতে মনে করছি এই আইটেমগুলো রাখবো। বিক্রি হতো যখন শুরু করলেন প্রথম? কিছু করে বিক্রি হতে তারপরে দোকানটা মোটামুটি ঠিক মতো চলছে, কিন্তু পাশে অনেক দোকান আছে। আমি চেষ্টা করেছি খুব ভালো কোয়ালিটির জিনিস দিয়ে মানুষকে খাওয়াবো, এই হিসাব করেই আমি করেছি দোকানটা। তো অনেক দিন হয়ে গেল করেছেন দোকান? 2 বছর। তো মোটামুটি যা রোজগার হয় তাতে সংসার ভালোভাবে চলে যায় এইরকম আর কি, কোনো রকম। মেয়ে কি করে? মেয়ে গান করে। আপনার কাছে হাতে করি? হ্যাঁ। এখন অনুষ্ঠান করে মেয়ে? হ্যাঁ। তা আপনি কেন গান পারফরমেন্স করেন না? আপনি তো করতেই পারেন। গান আমি প্র্যাকটিস করি বাড়িতে, কিন্তু শো করি না। এখন দোকানটাকে একটু বড় করার কথা ভেবেছেন? চালাচ্ছি, এইটুকু বলতে পারি, জানি না কি ভাগ্যে আছে। অনেকটা স্ট্রাগল পূজা দিয়ে তারপর আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। হ্যাঁ। এই চায়ের দোকানের জন্য শুভেচ্ছা রইল, আর একটু বড় করার চেষ্টা করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অঞ্জনা, কতদিন হলো গয়নার ব্যবসা করছো? আমি অলমোস্ট 12 বছর। অনেক দিন হয়ে গেছে। কিভাবে শুরু হলো? তখন তো অনলাইনের যুগ ছিল না। আমি যখন শুরু করেছি অনলাইনটা ছিলই না। তখন টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, কপারকে সোনার জল করে সোনার মতন করছে, একদমই সোনার মতন। তারপরে যখন আমি ওই মেশিন একটা কিনলাম, 3 মাসের ট্রেনিং নিয়ে বাড়িতেই আমি সেই জিনিসগুলো তৈরি করা শুরু করলাম। তো এরপরে যখন আস্তে আস্তে আমার প্রচারটা ছড়িয়ে পড়ে, বন্ধু বান্ধব, রাস্তার লোকজন জানতে পারলো, তখন তো অনলাইনের ব্যাপার ছিল না, সবই মুখে মুখে প্রচার হয়ে গেছে। তারপরে যখন আস্তে আস্তে বাড়ছে, তখন আমি মেদিনীপুরে যোগাযোগ করি, কারণ মেদিনীপুরে দিদি এই কপারের বিজনেসটা না কুটির শিল্পের মতন। আচ্ছা। ওখানকার মেয়েরা ঘরে বসে বসে কুটির শিল্পের মতন এই কপারের গয়না তৈরি করে।
তখন আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে আমি জিনিসগুলোর রিজনেবল প্রাইস রাখবো, তখন আমার থেকে লোকে নেয়। কারণ আমার জিনিসটা এমনই, আমি প্রচণ্ড ভালো কোয়ালিটির জিনিস দিই, মানে যেটা আমি চোখ বুঝে বলে দিই 2 বছরও তোমার কালার কিচ্ছু হবে না, যদি কিছু হয় আমি ফ্রি অফ কস্টে তোমাকে প্লেটিং করে দেবো। এবার দেখলাম আস্তে 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 অনলাইন প্ল্যাটফর্মটা আসলো। অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপের মধ্যে লাইভ করা যায়, তো লাইভ করতাম, ওখানে ব্যবসা খুব ভালো জমে গেছিলো। এবার হঠাৎ মার্কেটে আমার সম্বন্ধে বলে বেড়ানো হচ্ছে যে অঞ্জনাদি প্রচুর কম দামে লোককে জিনিস দিচ্ছে, অঞ্জনাদিকে যদি তোমরা গয়না দাও কাঁচা মালটা, আমরা তোমাদের থেকে আর জিনিস নেব না। তখন যে ভেন্ডার আমাকে বারণ করেছিল তোমাকে আর জিনিস দেবো না বা নেই সোল্ড এরকম শোনাতো, সে আমাকে একদিন ফোন করলো যে দিদি ভুল হয়েছে, ভুল তো ভাই বোনের মধ্যেও হয়, তুমি আবার আসো। এখন দিদি আমার থেকে অনেকে জুয়েলারি নিয়ে বিজনেস করে তারা এখন এস্টাবলিশ। তো তুমি এখন হোলসেলিং করো? এখন আমি হোলসেলিং করি, বাড়িতে এসেও নিয়ে যায়। ওশেনা কি করছো এখন? আমি জব করি দিদি। কোথায় করো? সল্টলেকে। কি কাজ করো? অ্যাকাউন্টসে। ওকে, তোমার সম্বন্ধে একটু শুনবো। ছোট পরিবার আমাদের, মা, দিদি, আমি, বাবা। তো আমি পরিবারের ছোট মেয়ে। বাবার আমি খুবই আদরের ছিলাম। ছোটবেলা থেকে কোনোদিনও আমি বুঝিনি যে অভাব কি হয়, কারণ বড়দের সবার একটা ছায়ার মধ্যে আমি ছিলাম। খুব প্যাম্পার্ড চাইলাম আমি তার মধ্যে, মানে দিদির কাছে কিছু চাইলাম বা বাবার কাছে কিছু বললাম, কোনোদিনও সেটাতে না হতো না। কিন্তু 2017 সালে একটা ঘটনা ঘটে। হঠাৎই একদিন রাত্রেবেলা বাবা আমার ব্রেন স্ট্রোকে মারা যান। তো হঠাৎ করে তারপর থেকে আমি বাস্তবটা কি হয় সেটা আমি বুঝতে পারলাম, মানে মাথার উপর থেকে ছায়াটা তো চলে গেল। পরিচিত যারা খুব কাছের মানুষ, কাছের রিলেটিভস, তারা সবসময় বলতো যে আমার মাকে শুনতে হয়েছে যে ওর তো কোনো লাঠি নেই। তার মধ্যে আমাকে শুনতে হয়েছিল একটা সময় যে তুই তো নর্মাল গ্র্যাজুয়েশন পাশ করেছিস, কি চাকরি পাবি। আমি দিদির বোন হয়ে দিদির পুরো বিয়ের কাজটা নামিয়েছি, এটা আমি খুব গর্বের সাথে বলতে পারছি এসে স্টেজে। কারো থেকে কোনো ফিনান্সিয়াল হেল্প কিন্তু নিইনি। 2023-এ দিদি আমার বিয়ে হয়েছে জানুয়ারিতে। আমার নিজের বিয়েতেও আমি মানে পুরোটাই যেরকম দিদির বিয়েতে করেছিলাম, আমার পুরো বিয়েটা আমি নিজের অ্যারেঞ্জ করা সব কিছু। তোমাদের বিয়ের তো খরচা আছে। হ্যাঁ, দিদির বিয়ে, তোমার বিয়ে, এই খরচার টাকা আসতো কোত্থেকে? বাবা কিছু রেখে গেছিলেন, সেটা এনাফ ছিলেন না, মানে সংসার চালানো, 2 মেয়ের বিয়ে, এত কিছু মানে অতটাও ছিল না। আমি তো চাকরি পেয়ে গেছিলাম, আমি চাকরি করছি 2017 থেকে। তুমি সঞ্চয় করে রেখেছিলে নিজের জন্য? সঞ্চয় করে রেখেছিলাম দিদি। আমি যে মানে কতটা স্যাক্রিফাইস করতাম, কত দিক দিয়ে নিজের জন্য একটা নতুন জামা ইচ্ছে হলে বা কোনো কসমেটিক না থাক কিনবো না, টাকাটা একটু জমাই, পরে তো কাজে আমারই লাগবে। তুমি আর দিদি কি মায়ের থেকে অনেকটা দূরে চলে গেছো না কাছাকাছি? না, আমি তো মায়ের একদমই কাছে থাকি, আমি উত্তরপাড়ায় থাকি, দিদি একটু দূরে থাকে দমদমে। মানে মা একা নয়, কাছাকাছি? না, মা একদমই একা না, মাকে আমরা একা রাখবো এটা কখনো সম্ভবই না। আমার হাজবেন্ডের সাপোর্টও খুব রয়েছে এতে। খুব ভালো থেকো ওশেনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয় মা তারা। বহুদিন থেকেই ভাবি আমি মায়ের কাছে অনেকবার এসেছি দর্শন করতে, কিন্তু নিজের শুটিং এর জন্য কখনো আসা হয়নি। কিছু বিখ্যাত জায়গা থেকে মনে হয় যদি শুটিং করতেও যাওয়া যেত। আজকে প্রথম সুযোগ, ঘরে ঘরে জি বাংলায়, মনে প্রাণে ঘরের টানে মায়ের কাছে। জয় তারা। মা আজকে কোল পেতে ডেকেছে, তাই তো আমি আসতে পেরেছি। 365টা দিনের থেকে এই যে দিনটা আলাদা হলো শুধু মা চেয়েছে বলে, কিন্তু যার মাধ্যমে চেয়েছে সে আমার কাকিমা। আসুন। তুমি এসেছো, আমাদের খুব ভালো লাগছে, মাকে দর্শন করাবো, চলো। মানে অনেকভাবেই মাকে দর্শন করেছি, তবে আজকে অন্যতম শ্রেষ্ঠ দর্শন হবে, সে শুধু আমার কাকিমার জন্য। কাকিমাই হচ্ছে আজকে মা আর আমার মধ্যে মাধ্যম। চলুন ঘরে ঘরে জি বাংলা এগিয়ে চলুন। জয় তারা। জয় তারা। শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আজকে আমার এপিসোড শুরু করতে কিরকম একটা হচ্ছে, কেন বিশ্বাস করে উঠতে পারছি না যে মাকে এইভাবে দর্শন করলাম। খুব ভালো লাগছে। আপনি কি এখানকারই মেয়ে? হ্যাঁ, এখানেই বাপের বাড়ি, এখানেই বড় হয়েছে? হ্যাঁ, 10-12 বছর যখন বয়স, তখন আমরা 5-6 জন বন্ধু মিলে সব ফুল তুলে বেড়াতাম। আমরা সেই ফুল তুলে নিয়ে মায়ের মন্দিরের পিছনে বসে আমরা মালা গাঁথতাম মায়ের জন্য। মালা গেঁথে সেই মালা মাকে পরাতাম, সেই মালা তার আমার পড়ে থাকতো সারাদিন, সে রাত্রেবেলায় খোলা হতো। আপনার বাবা কি মন্দিরের পূজারী ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, দাদু, দাদা সব পূজারী। আপনার বাড়ি কোথায়? আমার মন্দিরের নিচেই আমাদের বাড়ি ছিল, বাপের বাড়ি। আপনি 50 বছরের উপরে মায়ের সাথে যুক্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার গয়না বিচে ওই দোকানটা কিনেছি, নীলা লজটা। আচ্ছা। 2 বিঘা জমি ছিল, সেটা বিক্রি করে লজটা করেছি, দিয়ে ওই থেকে আস্তে 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 আমরা দাঁড়িয়েছি। এই পরিবর্তনটা কি করে হলো কাকিমা আস্তে আস্তে? আমার স্বামীর একটা ছবির দোকান ছিল। আচ্ছা।
ফ্রেম কাটতো, কেটে তারা মায়ের ছবি তৈরি করে বিক্রি করতো। আচ্ছা, দিয়ে ওটি থেকে খানিক খানিক করে পয়সা জোগাড় করে ওই এটা কেনা হয়েছিল, ওই দোকানটায়। ওই দোকান থেকে আস্তে আস্তে আমাদের সব হলো। ওখানে কিসের দোকান ওটা আপনাদের? ওটা ডালার দোকান। আচ্ছা, বাড়িটাও করেছে, এখানে দোতলা পর্যন্ত করেছে, তারপর ছেলেরা করে নিয়েছে। কাকুর নাম কি ছিল? সত্যনারায়ণ মুখার্জি। তো তারপরে ছেলে আবার এটা করেছে। হ্যাঁ। ববিতার কাছে আসি। হ্যাঁ, ববিতার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার গোকর্ণ গ্রামে। কত সালে বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছে 2004-এ। সারা পৃথিবীর মানুষ মুখ চেয়ে থাকে এই মায়ের দিকে, কোনো অলৌকিক ঘটনা বা মায়ের সঙ্গে? তা তো ঘটেছেই। আমার যখন প্রথম বাচ্চাটা হয়, একে তো অল্প বয়স ছিল, কম বয়সে বিয়ে হয়েছে। যখন 6 মাসের প্রেগনেন্ট, তখন আমার একটা রক্ত জমাট বাঁধার ক্ষমতাটা একদম কমে গেছিলো। ওটাকে বলে আইটিপি। তো এখানে ডাক্তার দেখিয়ে বলেছিল যে কলকাতায় কোনো ভালো ডাক্তার দেখাতে। তখন কলকাতায় ডাক্তার দেখিয়েছিলাম। তখন 6 মাস যেহেতু, বলেছিল এখানে মা বাঁচবে না তো তার বাচ্চা বাঁচবে, যে কোনো একজন। আমার ওই প্লেটলেট 4000-এ নেমে গেছিলো। তো রাতারাতি এমন মায়ের কৃপা, প্লেটলেট যে 4000 থেকে 4 লাখে চলে গেছে। এখন আমরা তো পুরোপুরি সুস্থ। আমার মেয়ে এখন 19 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আসতে পারেনি আজকে। আসেন না, বোলপুরে থাকে তো। আচ্ছা, বোলপুরে কি ওইখানে? ওখানে টেকনো ইন্ডিয়াতেই পড়াশোনা করে। কি নাম মেয়ের? ভূমিকা মুখার্জি। মা তারার আশীর্বাদে এখানে সেই ফাঁকা জমিটা আজ বিশাল বড় অট্টালিকা, কত মানুষের সংস্থান আজকে ওনাদের এই দোকান, ওনাদের লজকে কেন্দ্র করে। ভালো থাকুক ওনারা, সুখে থাকুক ওনাদের ঘর আর সংসার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ম্ভব! এই স্বয়ম্ভব! স্বয়ম্ভব! এই স্বয়ম্ভব! স্বয়ম্ভব! এই, আমার মাম্মি কোথায়? বল বল, আমার মাম্মি কোথায়? কলারটা ছাড়, নইলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার ছোট ভাই। দেবাজ! কিসের ছোট ভাই? আমরা কোনো ভাইটাই নয়, বুঝতে পারছিস? তুই এখানে কেন এসেছিস বল না? তুই তো ধান্দায় এসেছিস, টাকার ধান্দায়, কোম্পানি ভোট দখলের জন্য এখানে এসেছিস। তুই কি ভেবেছিস আমি তোকে চিনি না? চিনি না আমি তোকে? তোদের মতন এরকম ভালো মানুষের পেছনে একটা ধুরন্ধর লোক থাকে সব সময়। কি মনে করছিস তুই? কি মনে করছিস সেটা আমি বুঝতে পারবো না? এই বল, আমার মাম্মি কোথায়? বল, তুই বল আমার মাম্মি। আমি জানি না। এরপর আমি মারলে তুই কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারবি না। আমি তোকে বারবার বলেছি আমি কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত ফাইটার। তুই কিন্তু বুঝতে পারছিস না, তুই কিন্তু বুঝতে পারছিস না। মারকুটে বলে আমার ডিপার্টমেন্টের নাম আছে। মেহেন্দি, মেহেন্দি তুমি ওকে বোঝাও, তুমি ওকে বোঝাও। ওর মাম্মির সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি জানি না, আমি জানি না ওর মাম্মি কোথায় আছে, আমি জানি না। তবে তবে আমি এটুকু বলতে পারি যে উনি ইচ্ছা করেই অন্তরালে রয়েছেন, উনি ইচ্ছা করেই অন্তরালে রয়েছেন। তাই নাকি? এই ফাইলটা দেখো, দেখো ফাইলটা। তোমাদের নামে কত কত টাকা ট্রান্সফার হয়েছে দেখো, কত কোটি টাকা ট্রান্সফার হয়েছে দেখো। দেখো শেয়ারগুলো, দেখো শেয়ারগুলো। এই শেয়ারগুলো তোমাদের নামে ট্রান্সফার হয়েছে। আর এই শেয়ারগুলোর প্রেজেন্ট ভ্যালু জানো? জানো তুমি? তুমি জানো? বললাম তো আমি জানি না, আমি জানি না, আমি বললাম তো আমি কিছু জানি না। এই তুমি সব জানো, তুমি সবটা জানো, তুমি নাটক করছো। বলছি তো আমি কিছু জানি না, জানি না, জানি না। এই স্বয়ম্ভব! এত বেশি হাত চালিও না উৎসব। এবার কিন্তু তোমার এই হাতটাই আর থাকবে না। কি? এই তুই কি বলছিস? জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী নই, এই মুহূর্তে আমি জাজ চান্নাল, বুঝতে পেরেছিস?
আর উৎসব সবে তো বেল পেয়ে বেরিয়েছে। এই মুহূর্তে আর এমন কোনো ক্রাইম করো না যাতে আবার ওই ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে তোমাকে 3rd ডিগ্রি দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হয়। আর এটা ভেবো না উৎসব, উপল মৈত্রের সাক্ষ্যটা গ্রাহ্য হয়নি বলে তুমি বেঁচে যাও। পরে হিয়ারিং পর্যন্ত ওয়েট করো, পরের ডেটেই তোমার সাজা হবে উৎসব। এই তুমি তো খুব বড় বড় কথা বলছো, খুব বড় বড় কথা বলছো। এই বাড়ির খেয়ে, এই বাড়ির বউ হয়ে বড় বড় কথা বলছো, আর এগুলোকে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৈদেহী মুখার্জি কোথায়? কোথায় গেল সে? আমি জানি না বৈদেহী মুখার্জি কোথায়। বৈদেহী মুখার্জি শেষবার উপল মৈত্রের সাথে দেখা করতে গেছিলেন 2:25 থেকে 2:35 মধ্যে। ওনাকে একটা কমপ্লেক্সে দেখা যায়। তারপর থেকে বৈদেহী মুখার্জির কোনো খোঁজ নেই। খোঁজ নেই নাকি তাকে তুলে নেওয়া হয়েছে? কোনটা? মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস না কি বোন? বলতে চাইছি লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, তাই না? যেটা আমার প্রাপ্য সেটা সব সময় তুই পেতে চেয়েছিস। তুই আমার স্বামীকে পেতে চেয়েছিস, তুই এই পুরো প্রপার্টিটা পেতে চেয়েছিস। স্বয়ম্ভু দাকে তুই কোনোদিনও ভালোবাসিসনি, তুই ভালোবাসতি আমার বরকে। আর তাকে না পাওয়ার জ্বালায় তুই জ্বালায় যন্ত্রণায় এই বাড়িতে এসে ঢুকেছিস। এই বাড়িতে ঢুকে এত টাকা পয়সা দেখে, এত লাক্সারিয়াস লাইফ লিড করার পর তোর মাথা খারাপ হয়ে গেছে। লোভে তোর চোখ চকচক করছে। আমার শাশুড়ি মা কোথায় বলে দে, নইলে কিন্তু এই কেসটা অনেক দূর যাবে জগদ্ধাত্রী। আমি জানি না। তুমি সব জানো, সব জানো তুমি। তোমাকে আমি চিনি না। তুমি এই জগদ্ধাত্রী! চন্দ্রবদন, ওকে বলে দিন ও যেন আর একটাও কথা না বলে। আর ওকে বলে দিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলছে প্রমাণ করতে যে আমি এগুলোর মধ্যে ইনভলভ। তুমি প্রমাণ করতে পারবে যে তুমি ইনভলভড নও? আমি যে নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য একজন রয়েছে। কে? কে রয়েছে? স্বয়ং কৌশিকী মুখার্জি। প্লিজ 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 মিস্টার সাধু বটবেল, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি দয়া করে আমার কথা শুনে কৌশিকী মুখার্জির মোবাইলটা একবার ট্র্যাক করুন প্লিজ। আমি আপনাকে বলছি, হ্যাঁ আমি আপনাকে বলছি, আপনি কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবেন। আর যদি না পান তাহলে আমি আপনাকে বলছি, ও সরি, কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী কি যেন একটা বলে, হ্যাঁ ওদের নাকি 6 সেন্স আছে। আমার নেই, আমার 6 সেন্স নেই। আমার এই পঞ্চ ইন্দ্রিয়ই না যথেষ্ট। তাই আমি আপনাকে বলছি, আপনি প্লিজ কৌশিকী মুখার্জির মোবাইলটা ট্র্যাক করুন। পাইলেও পাইতে পারেন জ্যাস সান্যালের ভাষায় অমূল্য রতন। এই অমূল্য রতনটাকে? বৈদেহী মুখার্জি। আপনি কি বলছেন কি? এর পেছনে? ইয়েস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রাজেশ্বর চ্যাটার্জি কথা বলছি। আপনি কেস ফাইল করেছো? কোর্ট অবধি গেছো? হ্যাঁ, আমি আইনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমরা আইনি বিচার পাবো।
আমাদের মতন এই গরিব মানুষগুলোর মাথার ছাদ কেড়ে নেওয়ার অধিকার কারুর নেই। আমাদের গরিব মানুষগুলোর মাথার ছাদ। একদম ভাষণ দেবে না। 24 ঘন্টার মধ্যে তোমাদের লয়ারকে বলে কেসটা তুলে নাও, নইলে 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 কি করবেন আপনি? তুমি জানো না রাজেশ্বর চ্যাটার্জিকে, তুমি জানো না। 24 ঘন্টা টাইম দিলাম তোমাকে, 24 আওয়ার্স। ফোনটা রাখবেন না? আমি আপনাকে 24 ঘন্টার সময় দিলাম। ডিএস কলোনির লোকগুলোকে উচ্ছেদ করার দুষ্ট বুদ্ধি নিজের মাথা থেকে সরিয়ে নিন। 24 ঘন্টা সময় দিলাম। কে কে দিদি? কে এসছে দিদি? দিদি ওরা কারা? দিদি ওরা কারা? আপনারা কেন এসেছেন এখানে? কি চাই আপনাদের? কি চাই আপনাদের? কি হয়েছে? কি হয়েছে মা? আপনারা কারা? আপনারা কারা? কে কে এসেছে? আরে কি হয়েছে? কে কে এসেছে? কে এসেছে? বাবা, আমাদের ঘরের মধ্যে কারা যেন ঢুকে পড়েছে। বাবা, কে ঢুকেছে? কে ঢুকেছে আমার ঘরে? কে? চল, তোকে তুলে নিয়ে যাবো। কাল থেকে ডিএস কলোনিতে খুঁজেও পাওয়া যাবে না তোকে। চল। কে কে আমার ঘরে এসছে? কে? তোমরা কারা? তোমরা কারা? এই তোমরা কারা? আমার মেয়েকে বাচ্চা করো, আমার মেয়েকে বাচ্চা করো, আমার মেয়েকে। বাবা, বাবা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি তাহলে হাতে অস্ত্র তুলতে হলো? অস্ত্র আইন মান্য করা গেল না, অস্ত্র তুলতে হলো, তো লড়াইয়ে নামতে হলো। ওরা মেরে ফেলছিল আমাকে, আমাকে খুন করে ফেলছিল। আমি শুধুমাত্র নিজেকে বাঁচিয়েছি, আত্মরক্ষা করেছি।
আত্মরক্ষা করার অধিকার সকলের আছে, সকলের আত্মরক্ষা করার অধিকার আছে, অধিকার আছে আত্মরক্ষা করার। হ্যালো, বেঁচে আছি আমি, বেঁচে আছি, মরিনি, মরবো না, এত সহজে আমি মরবো না। আজকে আমাকে একজন বলেছে আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি। হ্যাঁ, আমি তুলেছি আত্মরক্ষার জন্য, আর যতবার আমাকে আঘাত করতে আসবে ততবার আমি হাতে অস্ত্র তুলব আত্মরক্ষার জন্য। আমরাও বাঁচবো আপনাদের মতন, আমরাও জিতবো, তবে আপনাদের মতন করে নয়। আমি স্বপ্ন দেখি, বুঝতে পেরেছেন রুদ্রাণী চ্যাটার্জি? একটা স্বপ্ন দেখি, একটা সুস্থ সমাজের স্বপ্ন, আইনকে মান্যকারী একটা সমাজের স্বপ্ন দেখি আমি। আপনাকে এবারে আদালতে টানবো আমি, আদালতে। কারো কাছে ফোন আছে ভিডিও করার জন্য? হ্যাঁ, আমি করছি। বের কর, বের কর, বের কর। এই, বল কে পাঠিয়েছিল তোকে, বল কে পাঠিয়েছিল তোকে, বল, আরে বল। চ্যাটার্জি, ব্যাস এইটুকু প্রমাণই যথেষ্ট। আমি জিতবো, হারবো না আমি, আমি জিতবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মেয়েটা পারবে, আই এম শিওর মেয়েটা পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শতদ্রু আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু, ওকে আমি শ্রদ্ধা করি। ও আমার জন্য অনেক করেছে, আর আজকালকার দিনে এরকম বন্ধু সত্যিই পাওয়া যায় না। আজ আমার পাশে থাকার জন্য ওর বিয়েটা অব্দি ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু কোথাও কোথাও তো আমাকে স্বার্থপর হতে হয়েছে বল। তবে হ্যাঁ, শতদ্রুর একটা দাবি আছে, ওর এই দাবির সাথে আমি একমত নই, আর এই বাড়িতেও থাকার কথা আমি ভাবছি না। বাইরে থেকে যতটা পারি আমি তোমাদের সাহায্য করব। না শিমুল, তুমি এসো না এখানে। তুমি যদি নিজেও আসতে চাও আমি তোমাকে বারণ করব। এসো না তুমি। দেখো, মা তোমাকে এই কথাগুলো বলছেন, মায়ের মন তো, মা তার সন্তানের কথা ভেবে স্বার্থপর হয়ে এই কথাগুলো বলছেন, অন্যায় আবদার করছেন তোমার কাছে। তোমার দরকার নেই। তুমি একটা বারের জন্যও ভেবো না যে আমার কি হবে, ভেবো না। শুধু আমি একটাই অনুরোধ করব তোমাকে শিমুল, যদি সম্ভব হয় দেখো যে আমার মা যেন পথে না বসে। এই বাড়িটা তো এখনো মায়ের নামে। ছেলে বেঁচে না থাকলে তার মায়ের বেঁচে থেকে কি লাভ? ছেলে সে ভালো হোক খারাপ হোক, মা যে তাকে ভালোবাসে। বলছিলাম যে তুমি কি 2 মিনিট একটু এখানে বসবে, আমি চট করে গিয়ে সেদ্ধ ভাত নামিয়ে নিয়ে চলে আসবো। রোজ রোজ সেদ্ধ ভাত খাওয়া তো ঠিক না মা। তাছাড়া তোমার ছেলের যে অবস্থা, এখনো শরীরে একটু প্রোটিন দরকার। আমি বরঞ্চ রান্নাটা বসিয়ে দিচ্ছি। না গো বৌমা, তুমি রান্না করবে না, তুমি এখানে বসো, আমি গিয়ে রান্না করব। আমি এ বাড়িতে আসি তোমার জন্য, আগে পুতুলদির জন্য আসতাম, কিন্তু এখন তো আর পুতুল দিয়ে বাড়িতে নেই। আর এই বাড়িটার প্রতি না আমার একটা মায়া তৈরি হয়ে গেছে। আমি যাই বরঞ্চ রান্নাঘরে গিয়ে রান্নাটা করে দিই। হ্যাঁ,
তোমার ছেলের যদি আমার হাতে খেতে আপত্তি থাকে তাহলে? মা একটু আগেই বলছিল যে মরে আছে, তাকে আর নতুন করে কি মারবে। সত্যি আমি মরে আছি শিমুল, আমার তো নতুন করে আর মরার কিছু নেই। কিন্তু এই যে আমি মরে আছি না, আমি খুব শান্তিতে আছি জানো। কেন জানো তো? আমার মনে হচ্ছে আমি প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পাচ্ছি। সেই জন্য তুমি যদি রান্না করে দাও আমার খুব খারাপ লাগবে শিমুল। আর কত ঋণের বোঝা বাড়াবে বলতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি চাও বলো তো তুমি? কি চাও? আমার ফ্যামিলিটা এভাবে শেষ করে দিচ্ছ কেন তুমি? বলা নামিয়ে কথা বলুন। আমি আপনার ফ্যামিলি শেষ করছি না। আপনার ফ্যামিলি আপনি নিজেই শেষ করেছেন, নিজেই ধ্বংস করেছেন। আর এর জন্য না আপনি পুরোপুরি দায়ী। লজ্জা করে না না আপনার? একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়েছেন, ভালোবাসার আড়ালে তাকে ঠকিয়েছেন, নিজে ধ্বংস করেছেন সবটা, আর তারপর এত বড় বড় কথা বলছেন। তাই তুই চুপ করো। নিজের সংসার নিজে রাখতে পারে না, আবার অন্যকে জ্ঞান দিতে। খবরদার, আর ওকে অপমান করবে না তুমি। তোমার জন্য মিথ্যে ভাবে ভুল বুঝে আমি ওকে যথেষ্ট অপমান করেছি। লজ্জায় কুকড়ে যেতে হচ্ছে আমাকে প্রতি মুহূর্তে ওর সামনে দাঁড়িয়ে। শিমুল মা, তুমি ওকে একটু বোঝাও না মা। এই বাড়িটা তো ওরও, এই বাড়িতে ওর সমান অধিকার আছে। ও এই বাড়িটা ছেড়ে কেন যাবে? একটু বোঝাও না মা। আমার মুখ পোড়ানোর জন্য? আবার কেন? সবাই দেখবে যে ও বাড়ি ছেড়ে চলে গেছে। সবাই শুধু এটাই দেখবে বুঝি? সবাই আর কিচ্ছু দেখবে না? অন্য কিচ্ছু তাদের চোখে পড়বে না? তুমি যে আরেকটা মেয়েকে বিয়ে করেছো, সে যে আসবে এই বাড়িতে, সেটা কেউ দেখবে না? হ্যাঁ, সেটা তো তুমি খুব ভালো করেই জানো যে ওকে আমি এখানে নিয়ে আসতে পারবো না। কেন পারবেন? এই তো জুড়ি থেকে বেড়াল বেরিয়েছে। এই যে ওর তো এতদিন কোনো অস্তিত্বই ছিল না। আজ অন্তত ও ব্যক্তিটির অস্তিত্ব দেখা গেছে। তুমি একটা প্রতারক, একটা বাজে ছেলে, আদ্যপান্ত একটা বাজে ছেলে। তোমার জীবনের শুরুর দিন থেকে প্রত্যেকটা স্ট্রাগলে আমি তোমার পাশে ছিলাম। আর আজ তুমি কি করলে, এটা তোমার থেকে বড় বেইমান আর কেউ হয় না গো, কেউ হয় না। আমার লজ্জা করছে জন্ম। তুই যে আমার ছেলে, তোকে যে আমি পেটে ধরেছি এটা ভাবতে আমার লজ্জা করছে, আমার ঘেন্না করছে। শেষ পর্যন্ত তুই আমার মাথা এইভাবে হেড করে দিলি। রইবা আমাকে একটা বাচ্চা দিতে পারলো না কেন? আমি যে বাচ্চা ভালোবাসি সেটা তুমি জানতে না মা? তুমি তো জানো ভালো করে। তো বাচ্চা ভালোবাসিস বলে একটা মেয়েকে তোকে বিয়ে করতে হলো? আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে এসে মানুষ করতে পারলি না? তুমি একবার শুধু ভেবে দেখো মা, আমি এতগুলো বছর সংসারের জন্য এত কিছু করলাম, ওর জন্য এত কিছু করলাম, সেগুলো কিচ্ছু মনে রাখলো না তোমার ছেলে। শুধু আমার মধ্যে যেটুকু ত্রুটি সেটুকুকেই হাইলাইট করছে, যেটা আমার সব থেকে বড় দুর্বলতা। তাহলে এতদিন বলনি কেন? বলনি কেন এতদিন? কেন গোপন করেছিলে বলো? মানছি আজকে বিপাশাদি মা হতে পারেনি, তার কোনো ইস্যু নেই। সেই কারণে আপনি বিয়ে করতে চাইছেন, বিয়ে করতেই পারেন, ঠিক আছে। কিন্তু ওকে ডিভোর্স দেননি কেন? কেন ওকে ডিভোর্সের কথা বলেননি? কেন ওকে এতদিন বুঝিয়ে গেছেন যে আপনি ওকে ভালোবাসেন, আপনি ওর ব্যাপারে অন্ধ? এই তুমি না আমাদের সংসারের ব্যাপারে ঢুকবে না। দূর সংসার, কিসের সংসারের কথা বলছো তুমি? সংসার কি আদৌ আছে? যদি থাকতো তাহলে নয় কথা ছিল। শোনো, আমি যতক্ষণ তোমাকে ডিভোর্সটা না দেবো, তুমি তোমার ওই বউ বাচ্চা কাউকেই তো এ বাড়ি থেকে তুলতে পারবে না। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এ তো মিউচুয়াল ডিভোর্সই তো হবে, আর তো কোনো বিরাট কোনো ব্যাপার না। তুমি কাগজপত্র রেডি করে দেবে, আমি সই করে দেবো। যাই করো বৌমা, তুমি ওর সাথে থেকো না, ঠিক আছে? ও তোমার সাথে থাকার যোগ্যই নয়। শুধু তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও না মা। এই বাড়িতে থাকার আমার আর মন নেই মা। তুমি এভাবে বারবার আমাকে বলো না। এতদিন জানতাম এই বাড়িতে আমার একটা সাজানো সংসার আছে, আজ জানলাম সবটাই মিথ্যে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ফোন করছে, কেটে দিয়েছি। আমি ফোন ধরে কি
বলবো? দূর বাবা। এ তো আচ্ছা মুশকিল হলো। ভেতরে নক করব, একবার দেখি। তুম করে বেল বাজাবো? তো আগের দিনই তো বুঝতে পেরেছি যে উনি আমার কথা বাড়িতে জানাননি। অবশ্য তিস্তার বন্ধুরা তো থাকতেই পারে। আচ্ছা, যদি তার আগে দাদাভাই দরজায় বেল দিয়ে দেয়? সর্বনাশ। এই তো, ইনি নিশ্চয়ই এদের বাড়িতে কাজ করেন। না 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 না, এভাবে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। বাড়ির কেউ বাইরে বেরিয়ে আসতে পারে। তুমি এক কাজ করো, তুমি ফোনটা করো তো, কথায় কথায় ব্যস্ত রাখো, তারপর আমি দেখছি। করো করো। ওটা আমি ফোন করতে পারবো না ঠাম্মি। যদি এতক্ষণে স্যার বেল বাজিয়ে দেয় তাহলে কি হচ্ছে? ওরে বাবারে, আমি ভাবতে পারছি না। বলছিলাম যে এই বাড়ি থেকে তিস্তা। ও সরি সরি। হ্যালো, ফোনটা কেটে গেল। হ্যাঁ বলছি, আমি তো আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বাইরে। আপনি কোথায়? আপনি আসছেন বললেন। হ্যালো তিস্তা। হ্যালো, বলুন। হ্যালো, আসলে আমি না বাড়িতে নেই। বাড়ি নেই? ও না, তখন যে বললেন। আচ্ছা, বলছি যে আপনার সঙ্গে আমার খুব দরকার ছিল। কাল বললে হয় না? না আসলে ব্যাপারটা খুবই আর্জেন্ট। আজকে একবার আপনার সঙ্গে দেখা না করতে পারলে খুব অসুবিধা হয়ে যাবে। আপনি কোথায় আছেন? আমি এখন বালিগঞ্জ। বালিগঞ্জ? বালিগঞ্জে কোথায়? বালিগঞ্জের হাড়ি। হাড়ি? ফাড়ি ফাড়ি ফাড়িতে আছে। বালিগঞ্জ ফাড়ি? হ্যাঁ। বলছি কি, আপনার সঙ্গে না আমার খুব দরকার, মানে খুবই আর্জেন্ট বিষয়টা। না হলে আমি আপনাকে আপনার এই ব্যস্ততার মাঝখান থেকে ডিস্টার্ব করতাম না। বলছি বালিগঞ্জ ফাড়িতে একটা খুব ভালো ক্যাফে আছে, ক্যাফে কুইজিন। ওখানে আপনি আমার সঙ্গে 10 মিনিটের জন্য দেখা করুন। 10 মিনিট, আমি প্রমিস করছি 10 মিনিটের বেশি সময় আমি নেব না আপনার। প্লিজ, খুব আর্জেন্ট। আমি ওখানে পৌঁছাচ্ছি, আপনি আধ ঘন্টার মধ্যে প্লিজ আসুন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে। তার মানে আমাকে এখন তিস্তা সাজতে হবে? ইয়েস মাই লাভ। ওকে আবার এখন তিস্তা সাজতে হবে। কিন্তু তা ভাই এরকম আর্জেন্ট তলব দিল কেন? আচ্ছা, আমার না মনে হয় আমাদের শ্যামলীকে ব্যাকআপ দেওয়া উচিত। ঠিক ঠিক ঠিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে আমার একটা উপকার কিন্তু করতেই হবে। আমি কথা দিয়ে ফেলেছি, আপনি ফেরাবেন না প্লিজ। আপনি আমার প্রাণ চাইলেও আমি হাসি মুখে আপনাকে দিয়ে দেবো স্যার। আগে বলুন তো। আসলে কালকে আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারের একটা ইভেন্ট আছে, আপনাকে সেখানে একটা কবিতা পাঠ করতে হবে প্লিজ। কাল? কাল তো অনুষ্ঠানে লুচি আলুর দম বানানো, ওখানেই কবিতা পাঠ? মহেশ্বর, এ কি সর্বনেশে আবদার করে বসলেন স্যার? তিস্তা, তিস্তা, আপনি প্লিজ আসবেন তো কালকে? আমি না কথা দিয়ে ফেলেছি। কি হলো? আপনি হাত লেগে পড়ে গেল। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি একটু শান্ত হন, আপনি শান্ত হন। ওকে, কোনো ব্যাপার না, টেনশন করবেন না। এবার কি হবে মহেশ্বর? কি ব্যাপার বলতো?
শ্যামলী এরকম টেনশন করছে কেন? মানে দাভাই ওকে কি বললো যে এত টেনশন করছে? তিস্তা, আপনি তাহলে কালকে আসছেন তো? না, আসলে আমি তো কখনো কারোর সামনে এভাবে কবিতা পাঠ করিনি, তাই এত লোকের সামনে। আমি বলছি আপনার কোনো অসুবিধা হবে না। আমি জানি, আমার কনফিডেন্স আছে আপনার উপর। আমি শিওর আপনি খুব ভালো করে কবিতা পাঠ করতে পারবেন, আমি জানি। বিশ্বাস করুন, আমি সত্যি পারবো না, কারণ অত লোকের সামনে আমি কখনো কবিতা পাঠ করিনি। দয়া করে আমাকে অনুরোধ করবেন না, আপনি বরং অন্য কাউকে। আমি জানি যে আমি আপনাকে না জিজ্ঞেস করেই হয়তো সবটা করেছি, কিন্তু কোথাও যেন মনে হয়েছিল যে আপনি হ্যাঁ বলবেন। মানে আপনি বুঝতে পারছেন তো, আমি না সবাইকে কথা দিয়ে দিয়েছি। আপনি মানে আমি বলেছি যে আপনি আসবেন, আমি শিওর ছিলাম। আপনি প্লিজ আমাকে ফেরাবেন না। মানে আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, আপনি যদি না আসেন, আমার না মাথা হিট হয়ে যাবে সকলের সামনে। ইনফ্যাক্ট আমি আপনার নামে একটা ফ্লেক্স প্রিন্ট আউট করতেও অলরেডি দিয়ে দিয়েছি। স্যার কথা দিয়ে দিয়েছেন, এবার তো আর স্যারকে ফেরানো যাবে না। যাই হয়ে যাক না কেন, আমার জন্য স্যারের অপমান তো আমি হতে দিতে পারি না। কিন্তু লুচি আলুর দম রাতে রাতে কিভাবে কবিতা? তিস্তা, তাহলে কাল আপনি আমাদের ইভেন্টে কবিতা পাঠ করছেন তো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। সিরিয়াসলি বলছি, আমি জানি খুব কম সময়ের মধ্যে আপনাকে বললাম, এবং আপনি যে রাজি হলেন, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আপনি কতটা উপকার করলেন আমার উপর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ, অফিসে আসলে অনেক কাজ বাকি আছে, তো কালকে ইভেন্টটা, কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে এত কথা বলতে কে বলে সবসময়? কেন কথা বলেন সবাই? শ্যামলী, তুমি শুনলে তো, ওনারা তোমার বানানো আলুর দমের খুব প্রশংসা করেছে। আর কালকের আলুর দমটা তোমাকেই বানাতে হবে। 150 লোকের রান্না তুমি একা হাতে পারবে তো করতে? পারবো বড় বাবু। না না, ভেবে চিন্তে বলুন। দুম করে পারবো বলবেন, তারপরে হুট করে বলবেন যে না আমি পারছি না, সেটা কিন্তু হবে না। বাবা কথা দিয়ে দিয়েছে। শ্যামলী নিজের কথার খেলাপ করে না স্যার। আমি যখন বলেছি আমি রান্না করে দেব, তার মানে দেব। এই বড় বড় কথা। শ্যামলী, থ্যাংক ইউ। এত কিছুর পরেও যে তুমি রাজি হয়েছো কাজটা করতে, তোমায় ধন্যবাদ জানাই। না বড় বাবু, এভাবে আমাকে ধন্যবাদ দেবেন না। অনি, বড় বলছি সব তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে, তো আমি একটা কাজ করি, আমি বরং ওই অফিসিয়াল ফর্মালিটিসগুলো সেরে ফেলি। ঠিক আছে স্যার, একটা কথা বলার আছে আপনাদের। বড়বাবু, আপনাকেও বলছি, আমার নামে তো অভিযোগ আসে যে আমি নাকি সব গন্ডগোল পাকিয়ে সেটাকে মিটিয়ে নিজের নাম কিনি। এখানে যে ওনাদের অন্য কোনো আলুর দমের স্বাদ পছন্দ হয়নি, এতে কিন্তু আমার কোনো হাত ছিল না। ওনাদের আমি চিনিও না, কোশমিন কালে দেখিও নি। যদি আপনাদের মনে সন্দেহ থেকে থাকে, তাহলে দয়া করে একবার ওনাদের জিজ্ঞেস করে নেবেন, কেমন? মহেশ্বর, আজ এত বড় ব্যাপার হবে নাকি? স্যার তো উঠে পড়ে লেগেছেন এই কবিতা পাঠের জন্য। আলুর দম ভালো করে রান্না না হলেও আমার মাথা কাটা যাবে, এদিকে কবিতা পাঠ ভালো না হলেও তাই হবে। দুদিকেই ভালো করতে হবে, নইলে যে স্যারের অপমান হবে। আমি পারবো তো মহেশ্বর, পারবো তো? এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছেন? না মানে আজকে ইনি এখানে, তিনি এখানে আজকে কবিতা পাঠ করবেন। ও, আপনি তো এনাকে চেনেন। আপনি তো এনার সঙ্গেই আমাকে হেসে হেসে গল্প করতে দেখেছিলেন, তাই না? বাড়িতে সবার সামনে এসে বলেছিলেন আজকে ইনি সেন্টার অফ অ্যাট্রাকশন। ও
আজকে উনি আবার আসবেন, আমি আবার ওনার সঙ্গে হেসে হেসে গল্প করব, ওনার প্রশংসা করব। তাই দয়া করে ওই বাড়িতে যেরকম ভাবে সর্বত্র ইচ্ছা করে যাতে ওনাকে না দিতে হয় ফেলে দিয়েছিলেন, ওরকম কোনো কাজ করে সমস্ত কাজটা পণ্ড করবেন না। হ্যাঁ, আপনাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেই দায়িত্বটা পালন করুন। যান। আরে দাঁড়িয়ে আছেন কেন? যান না। রান্নাটা যেন কোনো কাজই নয়, কবিতা পড়াটাই যেন পৃথিবীর সব থেকে উন্নত মানের কাজ। স্যারের মুখেই তিস্তার গুণগান শুনলেই না রাগে গা একেবারে জ্বলে যায় আমার। না এক কথা কতবার বলতে। রাখো, পরে ফোন করছি। আপনি এখনো যাননি? যান। স্যার আমি তো একটা দায়িত্ব নিয়েছি, আমি না সঠিকভাবে পালন করব, আপনাকে এত চিন্তা করতে হবে না। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সারা দিন খালি ফোন আর ফোন। বলছি ফোনটা রেখে রান্নাটা তাড়াতাড়ি করো, করো তাড়াতাড়ি করো। মানে এমনিতে তো তোর কোথাও টিকি দেখা যায় না। এই তোরা যে কি করিস না কিছু বুঝতে পারি না। এই তো মিহির মিহির এদিকে শোনো। এই হচ্ছে তিস্তার মুশকিল। নয় ফোন ধরবেন না, নাহলে দেরি করে আসবেন। ফোনটা ধরছেন না কেন? যাও যাও গিয়ে দেখো, তাড়াতাড়ি যাও গিয়ে দেখো। কি হলো শ্যামলী, ফোনটা ধরো। কিন্তু দরকারেও ফোন করতে পারে। ধরো, আমি তোমায় বকবো না। না বড়বাবু, এখন ফোন ধরলে না সব গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ না মানে ফোন ধরলে আমার রান্না গন্ডগোল হয়ে যায় বড়বাবু। মানে এখন ফোন ধরলে আমি এখান থেকেও বকা খাবো, মানে আপনার থেকেও বকা খাবো, আবার ওখান থেকেও বকা খাবো। হ্যাঁ বড় মামা, তুমি এখানে দাঁড়িয়ে শুধু শুধু, আমি তো আছি, আমি সবটা দেখে নিচ্ছি। তুমি যাও না ওই ক্লায়েন্টসদের দিকটাতে যাও, ওখানে যদি কোনো ওদের সমস্যা হয় আমি সামলে নিচ্ছি, রান্নার দিকটা সামলে নিচ্ছি। এই শ্যামলী আর কতক্ষণ? হয়ে গেছে হয়ে গেছে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, কিন্তু লুচি? লুচি তো সন্ধ্যাবেলা গরম গরম ভেজে দিতে হবে, ওটা আমি কাউকে দিয়ে ম্যানেজ করে নেবো। তুমি আপাতত এটা করে তুমি চলো তাড়াতাড়ি। ঠিক আছে। ওই এক্সিট গেটটা ওখানে ফাঁকা আছে, ওখান দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে। চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও, ব্যাগটা নি, তাড়াহুড়ো সব ভুলে যাচ্ছি। চলো। অনিকেত মল্লিক, তোমার বরবাদ হওয়ার কাউন্টডাউন শুরু। হ্যাঁ তুমি অটো পেয়ে গেছো তো? ঠিক আছে ঠিক আছে, তুমি সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, লুচির ব্যাপারটা আমি দেখে নেবো, তোমাকে টেনশন নিতে হবে না। হ্যাঁ ভালোই ভালোই শ্যামলী এখানে এসে পৌঁছলে হয়, কোনোভাবেই যেন ধরা না পড়ে, তিস্তা যেন ঠিকঠাক করে কবিতা বলতে পারে। এই শোন, মুখটা অন্য দিয়ে ঢাকা থাকবে, এই গাড়িটাতেই মেয়েটা উঠবে। এই ফলো রাখ। ওই তো কি যেন WB। হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই স্যারের পাঠানো গাড়ি। ওরে বাবা, গাড়ি এসে গেছে। আমি যাই, চটপট করে তৈরি হয়নি। দোকানের থেকে গাড়িটা বেশি দূরে নয়, পা চালিয়ে যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে পেশেন্ট ভর্তি আছেন আমি ওনার দাদা, তিতলি আমার বোন হয়, আমাকে প্লিজ একটু ভেতরে যেতে দিন। ঠিক আছে, কিন্তু কোনোভাবে পেশেন্টকে উত্তেজিত করবেন না। না না, করবো না। স্যার ফাইলটা। হ্যাঁ। আর স্যার ইনি পেশেন্টের দাদা। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার 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 বোনটা কেমন আছে? সুস্থ হয়ে যাবে তো? আপনাদের ভাগ্য ভালো যে সময় মতো ওনার বমিটা করানো হয়েছিল এবং হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল, তাই প্রাণে বেঁচে গেছে। তবে অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল, আর তারপর সুইসাইড কেস, বুঝতেই তো পারছেন, পুলিশ কেস হবে। তা হঠাৎ বিষ কেন খেলো? আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু, বোন কেন এরকম করলো? বল, কেন এরকম করলি বল। প্লিজ প্লিজ আপনি এখানে সিনক্রিয়েট করবেন না, আপনি বাড়ি যান প্লিজ। সরি ডাক্তারবাবু, সরি। তিতলি, দাদা, অর্জুনদাকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয় রে, আর ওকেই আমার থেকে কেড়ে নিল মিলি। ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তোর বোনের মৃত্যুর জন্য দায়ী মিলি। প্লিজ আপনি বাইরে যান, প্লিজ। রানাদা, তিতলি তিতলি কোথায়, কেমন আছো? আমার বোনের ধারে কাছেও তুমি যাবে না বৌদি, যাও এখান থেকে। কেন যাবো না আমি তিতলির কাছে? কারণ আজ তোমার জন্য আমার বোনটার এই অবস্থা। এসব তুমি কি বলছো রানাদা? আমি তো তিতলিকে বাড়িতে অচৈতন্য অবস্থায় পেয়ে ওকে গরম জল খাইয়ে বমি করিয়ে ওকে হসপিটালে নিয়ে আসলাম। আমি কি কিছু ভুল করে ফেলেছি? এই যে চিঠিটা দেখতে পাচ্ছ, এটা আমার বোন নিজে হাতে লিখে রেখে গেছে যে ওর মৃত্যুর জন্য তুমি দায়ী। আমার বোনের যদি কিছু হয়, আমি কিন্তু এই সুইসাইড নোটটা নিয়ে গিয়ে পুলিশের কাছে দেব। আমার বোনের মৃত্যুর জন্য তুমি দায়ী, আর এটা ও নিজে লিখে রেখে গেছে। পাড়ার সবাই তিতলিকে ভালোবাসে, ওই কারোর সঙ্গে তো কোনো সমস্যা নেই, তাহলে তোমার সঙ্গে এত সমস্যা কেন? তুমি আসার পর থেকে এমন ভাবে সবকিছু বিষিয়ে দিলে যে আমার বোনটা মরতে গেল। চাপ, চলে যাও এখান থেকে। তোমার ছায়াও যেন আমি আমার বোনের গায়ে পড়তে না দেখি। প্লিজ চলে যাও এখান থেকে, যাও বললাম তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জুন তিতলি বিষ খেয়েছে। আমি আপনাকে বলেছিলাম না যে তিতলি সত্যি এরকম কিছু একটা করে ফেলতে পারে। অর্জুন, তিতলি আমাকে আর আপনাকে একসাথে সহ্য করতে পারছে না। সব আমার জন্য হয়েছে। আমার মধ্যে কালকে ওকে ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। তার মধ্যে সিঁদুর মালা এসব নিয়ে গিয়ে না আমি ওকে আরো ট্রিগার করে দিয়েছি। সব আমার জন্য হয়েছে অর্জুন, সব আমার দোষ অর্জুন, সব আমার দোষ। না না না, এগুলো তিতলির জেদ, এগুলো আমাকে দেখানোর জন্য ও করছে। অর্জুন, একটা মেয়ে কতটা কষ্ট পেলে এইভাবে বিষ খেয়ে সুইসাইড করতে পারে আপনার কোনো আইডিয়া আছে? এই সবটা আমার দোষ, আমার ভুল। নিজেকে কষ্ট দিয়েছে মেয়েটা, সব আমার জন্য হয়েছে সব। মিলি 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 মিলি, তুমি শান্ত হও, এতে তোমার কোনো দায় নেই। দায় নেই তো তিতলি ওর সুইসাইড নোটে আমার নাম কেন লিখলো অর্জুন? হ্যাঁ, তিতলি সুইসাইড নোটে আমার নাম লিখেছে। আমি কষ্ট দিয়েছি ওকে অর্জুন, সব আমার জন্য হয়েছে।
রানা দানা আমাকে কোনোভাবে তিতলির কাছে যেতে দিচ্ছে না, কি করি বলুন তো? আমাকে তো তিতলিকে সরি বলতে হবে, ওকে সুস্থ করে তুলতেই হবে যেভাবে। অর্জুন আমাকে এক্ষুনি নিয়ে চলুন ওখানে, আমাকে তিতলির সাথে কথা বলতেই হবে। প্লিজ আপনি রানাদাকে বোঝান যেন আমাকে তিতলির সাথে কথা বলতে দেয়। প্লিজ অর্জুন প্লিজ চলুন। আচ্ছা মিলি চলো 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 চলো, হ্যাঁ চলো। মিলি, তুমি চুপি চুপি তিতলির ঘরে যাও, আমি রানার সাথে কথা বলার চেষ্টা করছি। তুমি ঘরটা চেনো? তিতলি, তিতলি আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু তাই বলে তুমি এমন একটা কাজ করবে বলো? আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, কিন্তু তুমি নিজেকে এভাবে কষ্ট দেবে? ছোটবেলায় ক্লাসে কথা বললে ক্লাস মনিটর না বোর্ডে নাম লিখতো, তখন খুব ভয় করতো যদি টিচার এসে বকে। কিন্তু আজকে ওই চিঠিতে তুমি আমার নাম লিখেছো দেখে না আমার একটু ভয় করেনি তিতলি, আমার খুব কষ্ট হয়েছে। আচ্ছা তোমার যদি খারাপ লাগতো তুমি প্রতিবারের মতো আমার সাথে ঝগড়া করতে পারতে। তুমি এত বড় একটা কাজ করলে কি করে? এতটা কষ্ট দিয়ে ফেলেছি আমি তোমায়, আমি না বুঝতেই পারিনি তিতলি। আমি তো অস্বীকার করতে পারবো না যে হ্যাঁ আমি তোমার চোখে অর্জুনের জন্য ভালোবাসা দেখেছিলাম। কিন্তু বিশ্বাস করো তিতলি, অর্জুন তোমাকে শুধুমাত্র বোনের চোখে দেখেছে সবসময়, এর থেকে বেশি আর কিচ্ছু না। আমি বুঝতে পারছি তোমার ভুল হয়েছে, কিন্তু আমি মাঝে মধ্যে হিং করে ফেলি, কিন্তু আমার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না তিতলি, বিশ্বাস করো। একবার ওঠো না তিতলি, চোখটা খোলো না তিতলি। অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইনসিডেন্টালি যদি ওনার সাথে আমার ধাক্কা লেগে গিয়ে থাকে তাহলে আমি কি করব? ওনার হাত থেকে বইগুলো পড়ে গেছিল, আমি তুলে দিয়েছি। এখন উনি বলছেন বইগুলোতে নাকি ধুলো লেগে গেছে। কোনো ধুলো লাগেনি স্যার, আপনি নিজে চেক করে নিন। উনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। আমি আজই প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করব, লিখিত কমপ্লেন করব। আপনি লিখিত কমপ্লেন করবেন? তাহলে আমিও লিখিত কমপ্লেন করব। আপনি তখন থেকে আমাকে হিউমিলিয়েট করছেন। তোমার বাড়ি কোথায়? আপনি আমার বাড়ি জেনে কি করবেন? গার্জিয়ান কল করব। আমি কি নার্সারির বাচ্চা নাকি যে আপনি আমার গার্জিয়ান কল করবেন? তোর আমাকে ডাকলি কেন রে? আমি তো ক্লাসরুমেই যাচ্ছিলাম, তোর আমাকে ডাকলি বলে আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। তোরা ডাকলি আর আমি দৌড়ালাম, ওনাকে খেয়াল করিনি। এখন আমার লাইফটা হেল করে দিচ্ছেন উনি। বলছে গার্জিয়ান কল করবেন। স্যার আমার গার্জিয়ান আবার কে স্যার? আমি তো নিজেই একজন অ্যাডাল্ট, নিজেই তো নিজের গার্জিয়ান আমি। সেই জন্যই এই অবস্থা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। পরীক্ষায় ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়তে চলে এলেই হলো? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে তো অনেক কষ্ট লাগে স্যার, পড়াশোনা করতে হয়। এমনি এমনি তো কারোর আর ভালো রেজাল্ট হয় না, তা না হলে তো সবাই আপনাদের এই কলেজে পড়তে চলে আসতো। এই তোমার নাম কি? স্রোতস্বিনী। আচ্ছা তুমি যেখানে যাচ্ছিলে যাও। দাঁড়াও, পুরো নাম বলো। স্রোতস্বিনী মুখার্জি। স্যার স্যার খুব ভুল হয়ে গেছে, প্লিজ স্যার এবারের মতন ক্ষমা করে দিন। তোমরা কারা? স্যার আমরা সবাই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ও সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট স্যার। স্যার ফার্স্ট ইয়ারে আপনি কয়েকটা ক্লাস করিয়েছিলেন, আমাদের স্পেশাল ক্লাস, আমাদের ভীষণ ভালো লেগেছিল স্যার। কাল থেকে তো আপনি আমাদের ক্লাস নেবেন স্যার, আমরা খুব এক্সাইটেড স্যার। কেন, কিসের জন্য? স্যার আপনার ক্লাস করার জন্য। এক্সাইটেড? এই কি বললে তুমি? কই কিছু না তো স্যার, ওই যে ওরা বললো না এক্সাইটেড, অথচ এরাই আমাকে বলেছে ওরা আপনাকে রাম গরুরের ছানা বলে ডাকে। আর আপনার শর্ট নাম RGC, রাম গরুরের ছানা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুধু ধাক্কা লেগেছে। প্লিজ স্যার আপনি কমপ্লেন করবেন তো? যান কমপ্লেন করুন, আমিও দেখতে চাই, আমিও ফেস করতে চাই।
দেখি প্রিন্সিপাল স্যার আমাকে কি বলে, আমিও বলবো। ডেকোরাম কি টিচারদের থাকে না? একটা টিচার কি একটা স্টুডেন্টের সাথে এভাবে ব্যবহার করতে পারে? আমিও জানতে চাই সেটা। আরে গৌরব ছাড় না, আমি যা বলছি সত্যি কথাই তো বলছি। উনি তখন থেকে আমার সাথে মিসবিহেভ করছেন। এত মিসবিহেভ করার কারণটা কি? মিসবিহেভ করবে না, হুমড়ি খেয়ে ঘাড়ে এসে পড়বে, মিসবিহেভ করবে না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। আমি হুমড়ি খেয়ে আপনার ঘাড়ে পড়িনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনার ঘাড়ে হুমড়ি খেয়ে পড়তে আমার বই গেছে। যান, এরপরে আপনার সাথে আমার প্রিন্সিপালের অফিসেই দেখা হবে। স্রোত, বলছি ব্যাপারটা বেশ অম্লমধুর হয়ে গেল না? কি হয়ে গেল? আরে অম্লমধুর, অম্লমধুর। এই টক ঝাল মিষ্টি। একদম বাজে কথা বলতে আসবি না আমাকে। উনি আমার নামে কমপ্লেন করবেন বলেছেন, দেখি উনি আমার নামে কি কমপ্লেন করেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার এখন কেউ নেই, মাথার উপরে ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই। যে মানুষটা সব থেকে বেশি আমাকে প্যাম্পার করতো সেই মানুষটাও এখন নেই। মানে আমার হয়ে কথা বলার আর কেউ নেই। আর তুমিও পাল্টে গেলে। এটা তো কথা ছিল না পিসিমণি। পাল্টানোর কি আছে? হ্যাঁ, সেদিন নীলুর কাছে এতগুলো কথা শুনতে হলো। দেখ রাই, তুই যেমন আমার ভাইজি তেমন নীলু তো আমার ভাইজি। তোর সুখ যেমন আমি চাইবো, নীলুর সুখ আমি চাইবো। কিন্তু তাই বলে নীলুর সুখের বিনিময়ে আমি কখনোই তোর সুখ চাইবো না। তুই নিজের হাতে যে ঐশ্বর্য নীলুর হাতে তুলে দিয়েছিস, আর নিজে আবার সেটা কেড়ে নিবি আর আমি তা মেনে নেব, তা কখনো হবে না। সৌর্য কি পুতুল নাকি যে ওকে কেড়ে নেওয়া যায়? ঝামেলা তো করা যায়, ওদের মধ্যে অশান্তি তো তৈরি করা যায়। নিজের বোনকে তুই সুখী দেখতে পারিস না, না পারেরই কথা অবশ্য, যে সুখটা তোর একদিন হতে পারত। আমি তোকে আমার জীবনের আইডল বলে মনে করতাম দাদা ভাই, ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। যবে থেকে সেই শ্রদ্ধাটা নেই, সেদিন থেকে এই ভালোবাসাটুকু অন্তত থেকে গেছে। কি করব বল, তুই তো আমার দাদা ভাই, আমাদের রক্তের সম্পর্ক, ভালো না বেশে থাকি কি করে বল? কিন্তু আজ আর সেই শ্রদ্ধাটুকু নেই রে দাদা ভাই। তাই তুই যাই বল না কেন, যাই প্রশ্ন করিস, আমার আর গায়েই লাগে না। তুই যাই কথা বলিস, আমার ভালো লাগে না। আমার তোর সঙ্গে কথা বলতে আর ভালোই লাগে না। যে ছোট বোনের সংসারে ভাঙন ধরাতে পারে, তাকে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এর উত্তরে আমি তোমাকে অনেক কথাই বলতে পারি মা, যে সেই ছোট বোন প্রত্যেকটা মুহূর্তে আমাকে হিউমিলিয়েট করেছে, আমাকে অপমান করেছে, আমাকে অসম্মান করেছে, ওই বাড়িতে আমাকে কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু না, ওই যে ও আমার ছোট বোন, আমি তো কথাটা বলতে পারবো না। হ্যাঁ, আমি মানলাম যে নীলুর আমার প্রতি সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে, কিন্তু একটা কথা শুনে রাখো মা, আমি একবার যে দিক থেকে মুখ ফিরিয়ে নিই, সেই দিকে আমি কখনো আর ফিরেও তাকাই না। তোর ছোট বোন নীলু আমাদেরকে এসে যা বলে গেল সব সব মিথ্যে কথা। নীলু ভয় বলেছে, নীলু ভয় পায় সব সময়। নীলু যেটা এমনি এমনি পেয়ে গেছে, সেটা তো হঠাৎ পেয়ে গেছে, সেটা তো ওর পাওয়ার কথা ছিল না। তাই এখনো সারাক্ষণ ভয় পাচ্ছে যে যদি সেটা ওর হাতছাড়া হয়ে যায়। তাই নীলু এইভাবে রিয়াক্ট করছে। আর রাই যদি একবার মনে করে যে ও হাতছাড়া করবে, তাহলে ও করে দিতে পারে। সৌর্য বাকিদের চোখে ফাঁকি দিলেও ও আমার চোখে ফাঁকি দিতে পারেনি। ও এখনো রাইকে ভালোবাসে, আজও রাইকে ভালোবাসে। প্লিজ বৌমনি, প্লিজ এই কথাটা প্লিজ বলো না। আমার ভালো লাগে না এই কথাটা শুনতে। আর আমার জীবনে এই কথাটা এখন সব থেকে বড় অপমান। আমার কোনো প্রয়োজন নেই সৌর্যর ভালোবাসার, আমার কোনো প্রয়োজন নেই। না না, তবে লাগবে না তো, দরকার হবে না তো। এখন তো অন্য কাকে একটাকে ধরেছিস, সেটা আবার গর্ব করে বলে এসছো বাড়িতে। এই কে রে, কে আমাকে বল, আমাকে জানতে হবে সেটা। সে যেই হোক না কেন, তুই তো সাজিয়ে গুছিয়ে আমাকে বিয়ের পিড়িতে বসাতে পারবে না। আমাদের সে পয়সাও নেই, সে সামর্থ্যও নেই। তাহলে জেনে কি করবে তুমি বল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুপ করে শুয়ে থাকো। গুড গার্ল। রোবটের মতো হাত। রোবটের মতো হাত কোথায়? এটা তো আমারই হাত। এই যে দেখো। কি বলছো দিদি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘড়ির কাঁটা গোল গোল ঘুরছে, এক্ষুনি সকাল হবে, আমি উঠবো হবে তো। দাঁড়াও তিতির, কিচ্ছু হয়নি। তুমি কি এসব বলছো? তুমি চোখটা বন্ধ করো। আমার কথাটা শোনো, তুমি চোখটা বন্ধ করো। চোখ বন্ধ দিদির, অনেক রাত হয়ে গেছে, চোখ বন্ধ করো। ঘুমিয়েছে পাগলিটা। কিন্তু কি হয়েছে দিদির তোমার? কয়েকদিন ধরে তুমি কিরকম একটা অদ্ভুত বিহেভ করছো। তুমি আমার না স্বাভাবিক লাগছে না, জানো তো। তুমি কর্নফ্লেক্সকে বলছো স্যান্ডউইচ, আমাকে নাকি তুমি মাঝে মাঝেই অদৃশ্য হয়ে যেতে দেখছো। কি বলছো এসব? কেন বলছো দিদি? তুই ঠিক আছো তো? তিতিরা আমার কোথায় চলে? এটাকে নিয়ে আমি আর পারি না। বারবার বারণ করেছি রাত বিরেতে বেরোবে না। তিতির, এই দিদির, তিতির, এই তিতির, আস্তে। এই তো বিছানায় শোবে। দাঁড়াও, বিছানায় এসে গেছি, বসো। তিতির, কেন এরকম করছো? কি হয়েছে তোমার? আমাকে বলো। তিতির দেখো, আমি এই তো তিতির, তিতির কি হলো বলো তো তোমার? কাল সকাল হোক, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কেন তুমি এরকম করছো বলো তো? বারবার কেন এরকম আচরণ করছো তিথি? আমার ভালো লাগছে না। কি কেন এরকম করছো তুমি বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও তিতির ছদ্মবেশে এসেছে এখানে। আমি আসলে পেশেন্টের হিস্ট্রি জানার জন্য খোঁজ নিয়েছিলাম। ওনার ছেলের বউয়ের নাম তিতির, সেই জন্য হয়তো ওকে মিস করেন আর সবাইকে তিতির তিতির বলে। আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ওনাকে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম। দরজা বন্ধ করলে কেন? দরজা বন্ধ করলে কেন? কি করবে তুমি? কে তুমি? এই শোনো না আমার সঙ্গে রিঙ্গা রিঙ্গা রোজ খেলবে। রিঙ্গা রিঙ্গা। আপনি যে কোনোভাবেই মানসিকভাবে অসুস্থ নন সেটা আমি খুব ভালোভাবে জানি।
আপনি এখানে বসে থেকে আমাদের সন্তানকে মারার চেষ্টা করছেন, আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কার সাহায্য করছেন বলুন? বললেই আমি চলে যাবো, আর বিরক্ত করবো না। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, বলছি তো আমি কিছু করিনি। আমি বলছি তো আমি যা দোষ করেছিলাম তার সাজা পাচ্ছি তো আমি পাচ্ছি। ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমি এখান থেকে বেরোবো, এখান থেকে বেরোবো। আপনাকে দিচ্ছে কে? কে দিচ্ছে? আপনি নামটা বলুন, কার সাহায্য করছেন, তাহলে আমি চলে যাবো। তাহলে কিন্তু আজকে আপনার কপালে খুব দুঃখ আছে। আমি কিন্তু আপনাকে আজকে কিচ্ছু করতে পারবে না, আজকে তুমি কিচ্ছু করতে পারবে না। জোলাপ খাওয়াবে তো আমাকে? জোলাপ আমি কিছুতেই জোলাপ, কিছুতেই জোলাপ খাবো না আজকে, কিছুতেই জোলাপ। রোজ রোজ আপনাকে জোলাপ খাওয়াবো, সেটা আপনার কেন মনে হচ্ছে বলুন তো? আপনাকে সারপ্রাইজ দিতে হবে, রোজ রোজ একই জিনিস হলে হবে? বসুন, আপনার জন্য সারপ্রাইজ আছে। বসুন বসুন বসুন। আজকে আছে শখের। আপনি নামটা বলুন, শখটা লাগলে কিন্তু খুব কষ্ট হবে। তারপরে এই মানসিক ভারসাম্যহীনতার অভিনয়ে আপনার বেরিয়ে যাবে, তখন বুঝবেন মানসিক ভারসাম্যহীন হলে কিরকম লাগে। বলুন, কার সাহায্য করছেন সেই নামটা বলুন আমাকে। আপনি সব করেছেন, আমি কিন্তু জানি, স্বীকার করুন। স্বীকার করুন আর নামটা বলুন। কিছু করেছেন আপনি? করেনি না? সবটা দেব? বলুন, নামটা বলুন, কার সাহায্য করছেন সব। চুপ, একদম চুপ। উনি চিৎকার করছিল শুনলাম। হ্যাঁ একটু তো অসুবিধা হবে। কিচ্ছু না, আজকে আমি লক্ষ্মী মেয়ের মতন ওষুধ খেয়ে নিয়েছি। এবার নিয়ে চলো আমাকে, এবার নিয়ে চলো। হ্যাঁ আপনি তো যাবেন, একটু শুনুন আমার সাথে, একটু শুনুন আমার কথা। এই যে এই ওষুধগুলো আছে, এগুলো কিন্তু খুব সাবধানে। আজকের মতো আপনি বেঁচে গেলেন, এর পরের দিন কিন্তু আর প্রশ্ন করবো না, এসে ডিরেক্ট সব দেবো। সেই জন্য প্রিপেয়ার থাকুন। আপনি আমাকে নামটা বলবেন, নাকি শখ খাবেন? চান এখন চান, মনে করে ওষুধগুলো খাইয়ে দেবেন। ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আপনি রাঘব গুছাইতে লোনটা অ্যাপ্রুভ করে দিচ্ছেন? না মানে ম্যানেজার কি কিছু লুকোতে চাইছেন? বাবা ফিরে আসায় ওনার মুখটা এরকম শুকিয়ে গেল কেন? এই ফাইলটাই ওই ফাইলটা দেখছেন কি বড় গন্ডগোল হয়ে যাচ্ছিল। আর আপনি হঠাৎ এখানে আবার? আমি স্যার ওই ঘড়িটা ফেলে গেছিলাম, ঘড়িটাই নিতে ভাগ্যি ছিলাম, নাহলে তো আপনি একটা বড় বিপদ ঘটিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ তাই বোধ হয়। থ্যাংক ইউ অমিতেশ বাবু। ওয়েলকাম স্যার। চলো পড়না। বাবা বলছি যে এই ব্যাংকে যাবতীয় লোন অ্যাপ্রুভ হয় আর কি, মানে সবটাই তো আপনার হাত থেকেই প্রসেসিং হয় তাই না? হ্যাঁ আমার হাত দিতে হয়। কেন? না না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। মানে ধরুন সিস্টেম তো আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। না পারবে না, পাসওয়ার্ড দেওয়া আছে। মানে আপনি পাসওয়ার্ড না দিলে বন্ধ করার পরে সিস্টেম আর খোলা যায় না, তাই তো? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? বাবা আপনি গিয়ে সিস্টেমটা বন্ধ করে দিয়ে আসুন। বন্ধ করব কেন? আরে ম্যানেজার বাবু বললেন এন্ট্রি টেন্ট্রি করবেন, উনি তো খোলা রাখতে বললেন। উনি এটা আপনাকে বলতে পারেন না বাবা, এত উচ্চ একটা পোস্টে থেকে উনি এরকম কথা কি করে বলতে পারেন? ওনার তো এটুকু বোধ থাকা উচিত। এত কনফিডেন্সিয়াল জিনিসপত্র অন্য কারোর হাতে ছাড়াটা ঠিক নয়। আরে অন্য কারোর হাতে কেন হবে? উনি তো নিজেই ম্যানেজার,
না তুমি শুধু শুধু ব্যাপারটাকে জটিল করছো। আমি জটিল করছি তো? বেশ ঠিক আছে বাবা, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে আপনার ম্যানেজারকে বলুন ওনার কি কাজ আছে সেটা জেনে নিয়ে সেটাকে কমপ্লিট করুন, তারপরে আমাদের সাথে বাড়ি চলুন। আমরা দুজন এখানে এখন অপেক্ষা করছি। আর যদি আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হয় তাহলে আপনি আগে গিয়ে সিস্টেমটা বন্ধ করুন, তারপরে আমাদের সাথে চলুন। এইভাবে সিস্টেম খোলা রেখে যাবেন না। না সবেতে কেন ঢুকতে যাচ্ছ বলো তো? ছাড়ো না, জানো যে বাড়িতে এরকম একটা প্রবলেম চলছে, তার মধ্যে তুমি আবার। না না, ও যখন বলছে ও তো এমনি এমনি বলছে না। না বাবাকে কেন এসব বলতে গেলে, কেন ঢুকতে গেলে এসবের মধ্যে? ম্যানেজার যদি আবার খারাপ টারাপ ভাবে, আরে বাবার অফিস, বাবাকে বুঝতে দাও না। সৃজন, তোমরা আসলে খুব সৎ মানুষ, তাই তোমাদের উপরে সবটা ছেড়ে দিলে সমস্যা আছে। ও, আর তুমি বুঝি বিরাট অসৎ? হ্যাঁ না গো, বিষয়টা এতটা সহজ নয় সৃজন। আসলে আমি এই সাংবাদিকের চাকরিটা করতে করতে না অনেক ধরনের মানুষ দেখেছি জানো তো, তাই বিপদের আঁচ আমি আগে থেকেই পাই। আমার না বিষয়টা খুব একটা ঠিক লাগলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই শুনেছিস মা আমার পাত্র ঠিক করে ফেলেছে? কি রে পিকলু, কি ভাবছিস? শুনেছিস মা আমার পাত্র ঠিক করে ফেলেছে? হ্যাঁ শুনেছি। পিকলু চল আমরা পালিয়ে যাই। কি কি বলছিস বর্ষা? এগুলো পালিয়ে যাব মানেটা কি? মানে আবার কি? আমি দেখ স্ট্রেট কথার মানুষ, পালিয়ে যাব মানে পালিয়ে যাব, আবার কি? ইম্পসিবল বর্ষা, পালিয়ে যাব বললেই কি পালিয়ে যাওয়া যায় নাকি? কেন যায় না পিকলু? তুই মাকে এখনো চিনিস নি। আমি জানি মা কোনো দিন আমার কোনো কথা শুনবে না, আর মায়ের পছন্দের ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। বর্ষা সে না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু পালিয়ে যাওয়াটা তো কোনো সলিউশনের মধ্যে পড়ে না। আর একটু ঠান্ডা মাথায় ভাব, মানে পালিয়ে যাব কোথায়, কি করব, কি খাবো, কোথায়? পিকলু বলছি এগুলো সবকিছু পরে ম্যানেজ হয়ে যাবে, আমি সব ম্যানেজ করে নেবো, কিন্তু তুই জাস্ট এখান থেকে বেরিয়ে চল। বাবা, হঠাৎ কি হলো বাবুর বাবা? এত বছরে তো বর্ষার ব্যাপারে তোমাকে কোনো কথা বলতে দেখিনি। এত বছর ধরে বর্ষার ব্যাপারে যা সিদ্ধান্ত নিয়েছি তুমি বলেছো কৃষ্ণা দেখে নাও, কৃষ্ণা বুঝে নাও। আজ হঠাৎ করে যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তখন তুমি মতামত জানাতে চলে এলে। মা তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? অন্য সব ব্যাপার আর বিয়ের ব্যাপারটা এক হলো? এই বাবু তুই চুপ করবি? তোর বউয়ের মতন মুখে মুখে চোপা করাটা বন্ধ করে। তুমি কেন বুঝতে পারছো না? এইভাবে হুটহাট করে বিয়ে দেওয়া যায় না। শোনো বাবুর বাবা, তুমি তো ছেলের বউয়ের কথা ওঠো আর বসো, তারপর একদম ধমকাবে না আমাকে। তোমার ছেলের বউ কি মনে করেছে যে সে তার কাটা, সে যা হুকুম করবে সমস্ত দত্তবাড়ি তার গোলাম হয়ে থাকবে? মা, আমি ভুলটা কি বলেছি বলতে পারেন? চুপ চুপ, একদম চুপ। তুমি কি মনে করেছো যে বাবুর বাবাকে ডেকে নিয়ে আসলেই আমার সমস্ত সিদ্ধান্ত তুমি পাল্টে ফেলতে পারবে? শোনো, তুমি আজকে সকালবেলা আমাকে যে অপমানটা করেছো না, আগে সেটার বিচার হবে, তারপরে অন্য কথা। মা, আমি কিন্তু আপনাকে কোনো অপমান করিনি। আপনি জোর করে বর্ষার বিয়ে দিতে চাইছিলেন, আমি শুধু তার প্রতিবাদ করেছি, কারণ বর্ষার এই বিয়েতে মত ছিল না। দেখুন মা, আজকালকার দিনে ছেলে মেয়েদেরকে যদি জোর করে বিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সম্পর্কটা খুব একটা সুস্থ সম্পর্ক হয় না। তাই শুধু আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আর আপনার পছন্দের বাইরে কোনো কথা বলা মানে তো আপনাকে অপমান করা নয় মা। 100 বার অপমান করা, 1000 বার অপমান করা। আমি বলবো নাকি যে তুমি আজকে সকালবেলা আমাকে কি বলে শাসিয়ে গেছো? বলবো? দেখো কৃষ্ণা, এখানে কোনো নালিশ নালিশ খেলা চলছে না। আর আমি জানি পর্ণা তোমায় কি বলেছে। না, জানো না, জানো না বাবুর বাবা। তুমি কি জানো যে পর্ণা ওর ওই ভাইটাকে তোমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছে? মা, আপনি বারবার সকাল থেকে একই কথা কেন বলছেন বলুন তো? সিরিয়াসলি মা, বর্ষা কি চাইছে সেটাই আমার কাছে প্রায়োরিটি। যদি ওরা একে অপরকে ভালোবাসে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাঙছে তো, কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমাদের তো যেতেও দিচ্ছে না। এই ধানু, ঋতুদা কোথায়? ঋতুদা আসবে বলেছিল। কি করছেন কি রোহিত বাবু? আরে ইনজুরি হয়ে যাবে আপনার, ভেতরে যান, আপনি গাড়িতে বসুন। গাড়িতে কে চান আপনারা? মারবেন আমাকে? মারুন মারুন, মেরে ফেলুন, শেষ করে দিন সব। আমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে আপনারা মা, মায়ের সম্মান, ইনজুরি এসব নিয়ে আপনি ভাবেন মিস্টার রোহিত রায়চৌধুরী? কই জনগণের তো সেরকম ধারণা নয় আপনার সম্পর্কে। রোহিত রায়চৌধুরীর নিপাত রোহিত রায়চৌধুরীর নিপাত লেগে যাবে, তুই ইট মারছো না। আরে কি করছেন? কি পাথর ছুড়বেন না। এই আদালত চত্বর যুদ্ধক্ষেত্র হয়ে গেছে বলে মনে হচ্ছে। আপনারা কি চান? রোহিত রয় চৌধুরী জামিন হোক? আমাদের লিখে জানান। আগের দিন আপনারা কালীবাখাতে এসেছিলেন, আজকে আপনারা পাথর ছুঁড়ছেন, টায়ার জ্বালাচ্ছেন। শুধু শুধু একটা নির্দোষ মানুষকে কেন হেনস্থা করছেন? আমি তো বলছি আজকে প্রমাণ হয়ে যাবে স্যার নির্দোষ কিনা। কি স্যার আপনি তো অনেকটা কেটে গেছেন, রক্ত বেরোচ্ছে। বড়বাবু আপনি কিছু করুন না। করছি তো ম্যাডাম, আমরা তো আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু জনগণ যদি নিজের হাতে আইন তুলে নেয় তাহলে আর পুলিশ কি করবে বলুন? পেছাও সব পেছাও। রক্তটা থাক বলছি, এর জবাব আমরা দেব ঠিক সময় ঠিক জায়গায়। আজ আদালতে কি হয় শুধু দেখুন আপনি স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠুমানি কি ব্যাপার? কি হচ্ছে এখানে? এত লোক কেন? যান, ফোর্স নিয়ে আসুন, এদের সরান। যান।
ইশারা করলেন রেবেকা ম্যাডাম? কত রকম স্তরে যে ষড়যন্ত্র চলছে কে জানে। বাসন্তী, কানাই, নেমে এসো। শোনো, তোমাদের কোনো চিন্তা নেই, হ্যাঁ? তোমাদের সুরক্ষার দায়িত্ব আমাদের, কোনো ভয় পাবে না, হ্যাঁ? ফুলকি, ফুলকি তুই একটু দেখ আমাদের। আমি সব কথাটা শুনেছি, কিভাবে তুমি আমার বাপটাকে উদ্ধার করলে। আগের দিন ভালো ব্যবহারটা করিলাই, আমায় তুমি মাফ করো। দিদি, তুমি আর রাগ করে নাই তো? আমার দিদি তো বড্ড ভীতু। আমাদের লড়াই সবে শুরু বাসন্তী। আদালতের ভেতরে আমাদের অনেক শক্ত থাকতে হবে। তো জেঠুমনি এখনো বেঁচে আছে রোহিত, তুই নিজেকে একদম একা ভাববি না। জেঠুমনি, তুমি আমার সঙ্গে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, এটা তোমার ভাবমূর্তি নষ্ট হবে। ছাড় তো ভাবমূর্তি, পল্লব রায়চৌধুরীর জীবনে সবে তোয়াক্কা করেনি। এখন তোকে নির্দোষ প্রমাণ করতে হবে, এটাই ফাইনাল। তুই যা যা যা, তোর কাজ কর, যা যা যা, কি কাজ কর। আমি ডিসি সাহেবের সঙ্গে ওনার অফিসে যাচ্ছি। এই কাণ্ড কারখানা যে ঘটাচ্ছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে, বুঝেছিস? পারবেন না মাস্টারমশাই, এত সহজে ধরতে পারবেন না কে সবকিছু করাচ্ছে। রোহিত এত সহজে মুক্তি পাবে না, আদালতের লড়াইটা অন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওম আর্যমান তৃপ্তাম ইদম তিলোদকম তস্মৈ স্বধা নমঃ। ওম মৃত্যুর্মা অমৃতং গময়। আমার প্রার্থনা শুনুন হে পিতৃদেব, আপনি প্রকট হন। প্রণাম প্রভু, আপনি এসে গেছেন। আপনি আমার দুই কন্যা নয়নাবতী এবং সুনয়নার মতো তৃতীয় কন্যা কলাবতীকেও নিয়ে আসবেন। হে পিতৃদেব, এটা তো নিয়তির দ্বারা পূর্ব নির্ধারিত, তাই খুব তাড়াতাড়ি আপনার তৃতীয় পুত্রী আপনার কাছে ফিরে আসবে। কিন্তু এই কাজে আপনাকে আমায় সাহায্য করতে হবে পিতৃদেব। কিরকম সাহায্য প্রভু? হে পিতৃদেব, আপনার পুত্রী কলাবতীকে ফিরিয়ে আনার জন্য আমাকে আগে ওনার এখানের দৈব রূপ দর্শন করতে হবে। আসুন প্রভু, আমার সঙ্গে আসুন। প্রভু, এই হলো আমার তৃতীয় কন্যা কলাবতীর দৈব শরীর। যা বহু বছর ধরে নিজের আত্মার ফিরে আসার প্রতীক্ষায় আছে। হে প্রভু, যদি আমার কন্যা কলাবতীর শরীরে তার আত্মা ফিরে না আসে, তাহলে পিতৃলোকের সকল ব্যবস্থা খণ্ডিত হয়ে যাবে। কারণ পিতৃর ক্রিয়াকর্ম আমার তিন কন্যাই করে, আর আমার তৃতীয় কন্যার অনুপস্থিতির কারণে সংসারে যারা আমার পিতৃ আছে তাদের ক্রিয়াকর্ম কিছুই হচ্ছে না। হে আর্যমা, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার তৃতীয় পুত্রী কলাবতী ফিরে আসবেন, আর উনি ওনার দৈব রূপ দ্বারাই ফিরে আসবেন।
भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। হে প্রভু, কে বুঝবে আপনার এই অপার লীলা? যে প্রকারে আপনি আপনার অন্তরাত্মাকে আমার কন্যার শরীরে স্থাপিত করলেন, তার থেকেই স্পষ্ট বুঝছি যে এই ঘটনা ঘটবে। যুগ যুগান্তর ধরে যার প্রতীক্ষায় আছি, নিশ্চিত কন্যা কলাবতীর নিয়তি দ্বারা নিয়ন্ত্রিত ভাগ্য তা পূর্ণ হতে চলেছে। আমি জানি প্রভু, আপনার কোনো কাজ উদ্দেশ্যহীন হয় না প্রভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।